হ্যালো ভিউয়ার্স, আমরা আজকে এমন একটা আলোচনা করব যে আলোচনাটিতে মূলত আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে গেলে আমরা বিভিন্ন ফান্ড ম্যানেজারের উপরে নির্ভর করে থাকি। কিন্তু কেন ফান্ড ম্যানেজারের উপর নির্ভর করব? যদি নির্ভর না করে আমরা নিজেরাই কোন ফান্ডটি বেটার এবং কোন ফান্ডটিতে ইনভেস্ট করা যায় সে বিষয়ে আমরা যদি একটি ধারণা পেতে পারি, তার জন্য আমরা ফান্ডের রিস্ক এবং রিটার্ন সম্বন্ধে যদি আমরা জানতে পারি, তাহলে আমরা নিজেরাই ফান্ড চুজ করতে পারবো। এই ফান্ড চুজ করার জন্য আমাদের মূলত দুটো রেশিও আমাদেরকে বের করতে হবে, একটি শার্প রেশিও এবং একটি ট্রেইনার রেশিও। এই শার্প রেশিও এবং ট্রেইনার রেশিও বের করার জন্যে আমাদের কতগুলো ডেটার প্রয়োজন। আমরা ডেটা বলতে 31/3/2020 পর্যন্ত ডেটা নিয়েছি, এক বছরের। এখানে তোমরা দেখতেই পাবে, এখানে 1/4/2019 থেকে শুরু করে 31/3/2020 পর্যন্ত একটি ডেটা আমরা নিয়েছি। এবং এখানে আর কি নিয়েছি, নিফটি 50 আমাদের যে নিফটি বা সেন্সেক্স হয়, সেই নিফটি আমরা নিয়েছি এখানে। এবং এখানে তিনটে ফান্ডকে আমরা বেছে নিয়েছি এবং তিনটি লার্জ ক্যাপ ফান্ড: আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ব্লু চিপ ফান্ড গ্রোথ অপশান, এসবিআই ব্লু চিপ ফান্ড রেগুলার প্ল্যান গ্রোথ অপশান, এবিএসএল ফ্রন্টলাইন ইকুইটি ফান্ড গ্রোথ অপশান। এই তিনটি ফান্ডকেই আমরা নিয়েছি এবং তার এই এক বছরের যে রিটার্ন, প্রতিদিনকার যে ন্যাব, সেই ন্যাবগুলো কিন্তু আমরা এখানে দেখিয়েছি। এখানে কিন্তু এক বছরের সম্পূর্ণ ন্যাবটা দেয়া আছে, ঠিক আছে। এবার আমরা আসি, এটা হচ্ছে ন্যাব। এবার আমরা এই ন্যাবগুলোকে নিয়েই আমরা কি করব, ডেইলি রিটার্ন ক্যালকুলেশন করব। ডেইলি রিটার্ন মানে এই যে ন্যাব পেয়েছি, এই ন্যাব থেকে আমরা ডেইলি রিটার্ন কতটা হলো সেটা আমরা ক্যালকুলেশন করব। সেটা ক্যালকুলেশন করার জন্য কি করতে হবে, আমাদের কিছু একটা সূত্র লিখতে হয়, প্লাস ইকুয়াল টু শেষ দিন বাই তার আগের দিন -1। অর্থাৎ এই ক্ষেত্রে 31/3/2020 B5 আর 30/3/2020 B6 এর ঘরে আছে -1। এটাকে আমরা যদি এন্টার করি তাহলে একটা নাম্বার পেয়ে যাব এবং এটাকে যদি আমরা পার্সেন্টেজে কনভার্ট করি তাহলে আমরা পার্সেন্টেজ 3.82% বেরিয়ে গেল। এবার একইভাবে আমরা আইসিআইসিআই প্রুডেন্সিয়ালের ক্ষেত্রে বের করব, ইকুয়াল টু 31/3/2020 অবলিক 30/3/2020 -1 এন্টার। এক্ষেত্রেও তাই, ইকুয়াল টু 31/3/2020 বাই 30/3/2020 বিয়োগ 1 এন্টার। এখানে তাই, ইকুয়াল টু 31/3/2020 বাই 30/3/2020 বিয়োগ 1 এন্টার। তাহলে এই তিনটেকেও আমরা কনভার্ট করে দিই পার্সেন্টেজে, তাহলে আমরা পেয়ে গেলাম। এবার আমরা এটাকে যদি আমরা ড্র্যাগ করে নিই, তাহলে ড্র্যাগ করে যদি নামিয়ে দিই তাহলে কিন্তু আমরা টোটাল বছরের যে ডেইলি রিটার্ন, সেই ডেইলি রিটার্নটা কিন্তু অনায়াসেই পেয়ে যাব। আচ্ছা, এখানে আর একটা এটা নিয়ে নিলে দেখা যাবে এটাতে কোনো আননোন ভ্যালু এসছে। আননোন ভ্যালু কেন আসলো? কারণ 1/4/19 আগের দিনকার ভ্যালুটা কিন্তু আমাদের কাছে নেই, ফলে 1/4/19 ভ্যালুটা কিন্তু এক্ষেত্রে আসবে না। তাহলে দেখতে পেলাম আমরা কিন্তু এই বছরের যে ডেইলি রিটার্ন আমরা কিন্তু এক্ষেত্রে পেয়ে গেছি। এবার আমরা সরাসরি আমরা কোন ফান্ডে ইনভেস্ট করব সেটা বের করার জন্য কতগুলো নির্দিষ্ট বিষয় আমাদের দরকার, যার মধ্য দিয়ে আমরা এই যে শার্প রেশিও এবং ট্রেইনার রেশিও এটা বের করব। সেটা কিভাবে বের করব, তার জন্য আমাদের কতগুলো বিষয় দরকার। কি কি? নাম্বার অফ ট্রেডিং ডেট,
নাম্বার অফ ট্রেডিং ডেট মানে কতদিন এই এক বছরের ট্রানজ্যাকশান হয়েছে, তাহলে বের করতে হবে ইকুয়াল টু কাউন্ট, COUNT, কাউন্ট থেকে ভ্যালু 1, অর্থাৎ প্রথম দিনের ভ্যালু কত, 31 দিন থেকে 20 থেকে শুরু করে একেবারে 1/4/19 পর্যন্ত দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। দেখো এখানে 245 দিন, তাহলে প্রত্যেকটা ফান্ডের ক্ষেত্রেও সেই একই দিন, তাহলে আমরা কিন্তু 245 প্রত্যেকটা ঘরেই নেব। এবার আসবো টোটাল রিটার্ন। এই যে আমরা রিটার্নটা বের করেছি, এই রিটার্নটা হচ্ছে ডেইলি রিটার্ন, অর্থাৎ প্রতিদিন প্রত্যেকটা মার্কেটে ভোলাটাইল, অর্থাৎ আজকে বাড়ছে কালকে কমছে, কালকে বাড়ছে পরশুদিন কমছে। এই যে ভোলাটিলিটি কিন্তু ডেইলি রিটার্নের ক্ষেত্রে বেশি। কিন্তু আমরা যদি ধরে নিই এই টোটাল রিটার্নের ক্ষেত্রে টোটাল রিটার্ন অর্থাৎ বছরের শুরু থেকে শেষ পর্যন্ত রিটার্নটা কি আছে, তাহলে টোটাল রিটার্নটা বের করা যেতে পারে ইকুয়াল টু এটা 31/3/2020 অবলিক 1/4/19 থেকে শুরু হয়েছে, তাহলে 1/4/19 বিয়োগ 1 পেয়ে গেলাম টোটাল রিটার্ন। এক্ষেত্রেও তাই, ICICI C5 বাই C249 বিয়োগ 1, SBI এর ক্ষেত্রেও তাই ইকুয়াল টু D5 বাই D249 বিয়োগ 1, এটাও বেরিয়ে গেল। এবং লাস্ট ABS এর ক্ষেত্রেও বের করতে হবে বাই বিয়োগ 1। তাহলে প্রত্যেকেরই ডেইলি রিটার্নটা এটা যদি আমরা পার্সেন্টেজে কনভার্ট করি, তাহলে দেখা যাবে যে এই বছরে তিনটে ফান্ডই নিফটি যেমন কমেছে, সেরকম তিনটে ফান্ডই কিন্তু আগের তুলনায় কমেছে। কেন কমেছে দেখো এখানটা একটু দেখা যেতে পারে। নিফটির 31/3/2020-তে যে পরিমাণ আছে সেটা হচ্ছে 8,597। অন্যদিকে নিফটি ছিল 1/4/2019-এ 11,669, 11,669। এবং এইটার ক্ষেত্রে ICICI ক্ষেত্রে 42 টাকা 40 পয়সা ছিল প্রাথমিক ভ্যালু, আর আজকের ভ্যালু হচ্ছে 31.79। একইভাবে SBI ব্লুচিপের ক্ষেত্রেও আজকের ভ্যালু 29.7516 এবং 1/4/19-এর ক্ষেত্রে কিন্তু এর ভ্যালুটা কিন্তু 39 পয়েন্ট। তাহলে তোমরা বুঝতেই পারছো যে প্রত্যেকটা ভ্যালুই কিন্তু আস্তে আস্তে কমেছে, অর্থাৎ 1/4/19-এ যে ভ্যালু ছিল আজকে ভ্যালুর পরিমাণটা কিন্তু কমে গেছে। তাই নেগেটিভ রিটার্ন কিন্তু আমরা এক্ষেত্রে লক্ষ্য করছি। তাহলে এই নেগেটিভ রিটার্ন দেখেই আমরা যদি বুঝে নিই যে এই ফান্ডটাকে ইনভেস্ট করব কি করব না, বা এই তিনটি ফান্ডেই যদি পজিটিভ রিটার্ন থাকতো 25%, 24%, 27%, তার সত্ত্বেও কি এই ফান্ডগুলির মধ্যে কোন ফান্ডটি ভালো, কোনটিতে চুজ করব বা ইনভেস্ট করব, সেটা জানার জন্য আমাদেরকে কতগুলো বিষয় আনতে হবে। এবার আসবো আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন জানার জন্য। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ ডেইলি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করার জন্য সূত্র আমাদের নিফটির ক্ষেত্রে বের করার দরকার নেই, প্রত্যেকটা ফান্ডের ক্ষেত্রে বের করতে হবে ইকুয়াল টু STDV স্ট্যান্ডার্ড ডিভিয়েশন
এখান থেকে শুরু করে ড্র্যাগ করে দেবো এই আননোন ফিগারের আগে পর্যন্ত। বেরিয়ে গেল স্ট্যান্ডার্ড ডিভিশন, এক্ষেত্রেও তাই। STDV এখান থেকে শুরু করে ড্র্যাগ করে দাও, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখানে তাই ইকুয়াল টু STD, এগুলো আমাদের ফাংশন। এখান থেকে শুরু করে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে আমরা তিনটেরই স্ট্যান্ডার্ড ডিভিশন পেয়ে গেছি। আমরা পার্সেন্টেজে কনভার্ট করতে পারি, এখানেও রেখে দিতে পারি। এবার আছে স্ট্যান্ডার্ড ডিভিশন, এই ভ্যালুটা হচ্ছে ডেইলি, স্ট্যান্ডার্ড ডিভিশনটা ডেইলি বের করলাম। এবার এটাকে স্ট্যান্ডার্ড ডিভিশন অ্যানুয়ালাইজড কী করে বের করতে হয়? অ্যানুয়ালাইজড বের করার জন্যে ইকুয়াল টু আগের ফিগারটা একটু ইকুয়াল টু R7 into স্কোয়ার রুট অফ এই যে 245 245। কেন 245? কারণ এই বছরে 245টা ট্রেডিং ডেজ ছিল। এক্ষেত্রেও তাই ইকুয়াল টু ফিগার ইন্টু SQRT 245 days, enter, into SQRT 245, enter। এগুলো তো সামান্য পার্সেন্টেজে কনভার্ট করে দিই, তাহলে আমরা পেলাম স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। এবার আসবো বিটা নির্ণয় করার জন্য। বিটা ইকুয়াল টু বিটা বের করার জন্য ফাংশন আছে স্লোপ, যে ফান্ডের বিটা বের করব সেই ফান্ডের ভ্যালু কমা এবং নিফটি যার সাপেক্ষে আমরা বিটা ভ্যালু বের করতে চাইছি তার ভ্যালুটা, ক্লোজ, এন্টার। এটার ক্ষেত্রে তাই স্লোপ SBI কমা যার সাপেক্ষে করছে হচ্ছে নিফটির সাপেক্ষে, তাহলে নিফটি
ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এবিএসএল ক্ষেত্রে তাই, কমা ব্র্যাকেট ক্লোজ, সরি এখানে স্লোপ কথাটা দেওয়া হয়নি, SLOP, এবারে এন্টার দেওয়া যেতে পারে। আচ্ছা, তাহলে এগুলোকেও আমরা কনভার্ট করে দিই পার্সেন্টেজে। তাহলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন পেলাম, বিটা পেলাম। এবারে অ্যানুয়াল এভারেজ রিস্ক ফ্রি রিটার্ন, এই জিনিসটা কি এটা একটু বোঝার আছে। রিস্ক ফ্রি রিটার্ন অর্থাৎ যে রেটে আমরা ইনভেস্ট করলে কোনো রিস্ক নেই। ধরে নিলাম এখানে আমাদের রিস্ক ফ্রি রিটার্ন 5.47%। 5% ধরি, 5%। তাহলে রিস্ক ফ্রি রিটার্নটা হচ্ছে 5%। কেন 5% ধরলাম? ধরে নিলাম যে 5% সুদের হার আমি যেখানে ইনভেস্ট করি না কেন 5% সুদের হার আমি পাবই, অর্থাৎ এই রেট অফ পার্সেন্টেজ ইনভেস্ট করলে কোনো আমাকে রিস্ক গ্রহণ করতে হবে না। ভারতবর্ষের রিস্ক ফ্রি যে সমস্ত ইনভেস্টমেন্টগুলো আছে সেগুলো মূলত যেমন 91 ডেজ টি বিল, কমার্শিয়াল বিল, এগুলো। তো ওগুলোতে দেখা গেল এই বছরটাতে মোটামুটি 5.5%-এর কাছাকাছি রিস্ক ফ্রি রিটার্নটা আছে। তো আমি সেখানে 5.5-এর জায়গায় 5%। এবার আসি আমরা শার্প রেশিও এবং ট্রেনার রেশিও বের করব। শার্প রেশিও সূত্রটা আমাদের এখানে জানাই আছে, আরপি মাইনাস আরএফ বাই অ্যানুয়ালাইজ স্ট্যান্ডার্ড ভ্যালু, ডেইলি বেসিস যেটা। তাহলে আরপি মাইনাস আরএফ, আরপি মানে কি? আরপি মানে রিটার্ন অন পোর্টফোলিও, এবং আরএফ হচ্ছে রিস্ক ফ্রি রিটার্ন। তাহলে আমরা শুরু করি, ইকুয়াল টু রিটার্ন অন পোর্টফোলিও কত? এটা অর্থাৎ -25.02%, বিয়োগ আরএফ কত? 5%। এটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে রাখি, বাই অ্যানুয়ালাইজ স্ট্যান্ডার্ড ভ্যালু, বাই অ্যানুয়ালাইজ স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। এটা দেখে ফিগারটা এখানে আমরা পাচ্ছি না, যদি একটু বড় করে দিই তাহলে পেতে পারি ফিগারটা, বা এখানে গিয়ে পার্সেন্টেজে কনভার্ট করি। এই দেখো ফিগারটা পাওয়া গেছে 120.54%। 120.54% ফিগার পাওয়া গেল। এবার আমরা ড্র্যাগ করে দিই, তাহলে এগুলোর ক্ষেত্রেও পেয়ে গেলাম। পার্সেন্টেজ কনভার্ট করে দিই এখান থেকে, এটা একটু বড় করে দিলেই হয়ে যাবে। আচ্ছা, এবারে আসি ট্রেনার রেশিও। ট্রেনার রেশিওর সূত্রটা বলা আছে আরপি মাইনাস আরএফ বাই বিটা অফ দ্য ফান্ড। তাহলে একই রকমভাবে আরপি মাইনাস আরএফ করা আছে,
আরপি মাইনাস আরএফ মানে একই রকম এই ফান্ড আরপি মাইনাস আরএফ 5% অবলিক বিটা, বিটা ভ্যালু কত এখানে এটা। আচ্ছা, এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন। এবারে এখান থেকে আমরা ক্যালকুলেশন তো করলাম, কিন্তু ইন্টারপ্রিটেশনটা কিভাবে করব, যে কোন ফান্ডে তাহলে ইনভেস্ট করব। দেখো, এখানে ইনভেস্ট করতে গেলে আমাদেরকে মাথায় রাখতে হবে যে ফান্ডের শার্প রেশিও সবচাইতে বড়, এমনকি ট্রেনার রেশিও বড়, সেইগুলোর ক্ষেত্রেই সেই ফান্ডগুলোরই ইনভেস্টমেন্ট র্যাঙ্কটা সবচাইতে বেটার হবে। তাহলে আমরা যদি এখানে একটা ইনসার্ট করি, রো ইনসার্ট করি, তাহলে এটাকে যদি আমরা র্যাঙ্ক লিখি, র্যাঙ্ক, তাহলে র্যাঙ্ক অনুযায়ী দেখা যাচ্ছে এসবিআই ব্লু চিপ -115.01%, আইসিআইসিআই -120.54% এবং এবিএসএল ফ্রন্টলাইন -127.72%। তাহলে এইটাকে বলতে পারি আমরা 1 নম্বর র্যাঙ্ক। এই নাম্বার জেনারেল ফরম্যাট করে দিই। এটাকে জেনারেল ফরম্যাট করে দিলে পরে নাম্বার করি, এটাকে এখন 1 নম্বর, এটাকে 2 নম্বর, এটাকে 3 নম্বর। তাহলে দেখতে পেলাম শার্প রেশিও অনুযায়ী এসবিআই ব্লু চিপ ফান্ড বেটার ফান্ড, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ব্লু চিপ ফান্ড বেটার ফান্ড, সেকেন্ড বেটার, এবং আদিত্য বিড়লা সানলাইফ ফ্রন্টলাইন ইকুইটি ফান্ড এটি 3 নম্বর ক্যাটাগরি ফান্ড। এবারে আসি আমরা ট্রেনার রেশিও র্যাঙ্কিংয়ে। ট্রেনার রেশিও র্যাঙ্কিংয়ে যদি যাই, সেক্ষেত্রেও এটাকে এক নম্বর, এটা 2 নম্বর এবং এটা 3 নম্বর। তাহলে আমরা বলতেই পারি যে এই যে 3টে ফান্ড নিয়েছি আমরা, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ব্লু চিপ ফান্ড, এসবিআই ব্লু চিপ ফান্ড এবং এবিএসএল ফ্রন্টলাইন, এই যে 3টে লার্জ ক্যাপ ফান্ড নিয়েছি এবং নিফটির পরিপ্রেক্ষিতে আমরা যদি এটাকে আলোচনা করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হলো এসবিআই ব্লু চিপ ফান্ডটা বেটার ফান্ড, তারপরে দ্বিতীয় ফান্ড হচ্ছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ব্লু চিপ ফান্ড এবং সর্বোপরি 3 নম্বর যে ফান্ড সেটি হচ্ছে এবিএসএল ফ্রন্টলাইন ইকুইটি ফান্ড। তো ভিউয়ার্স, কিভাবে কোন ফান্ডে ইনভেস্ট করব তার একটা ছোট্ট উদাহরণ শার্প রেশিও, ট্রেনার রেশিও। কিন্তু শুধু শার্প রেশিও বা ট্রেনার রেশিও দিয়েই কিন্তু আমরা এই ইনভেস্টমেন্ট প্রসিডিওরটা কিন্তু গণনা করা হয় না, এর জন্য আরও বিভিন্ন ধরনের ক্যালকুলেশন আমাদেরকে করতে হয়, যেমন ফার্মার ডিকম্পোজ মডেল,
জেনসেন রেশিও, জেনসেন আলফা, এছাড়াও হেনরি মোজাই মডেল, ট্রেইনর মডেল, এগুলো কিন্তু আমাদেরকে আলোচনা করতে হয়। ওকে, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।